জি স্যার 10 থেকে 15 ওকে মিনিট স্যার। চলবে। আবার চেঞ্জ অলরেডি কিন্তু টাইম চেঞ্জ করে দিছেন। হ্যাঁ অলরেডি টাইম চেঞ্জ হয়ে গেছে। ওকে স্যার, থ্যাংক ইউ। 10 থেকে 15 মিনিট। ঠিক আছে, আর কি দরকার বলেন। স্যার অ্যাসাইনমেন্ট স্যার কিভাবে মার্কিং করবেন, সবাইকে একসাথে? গ্রুপ গ্রুপ অ্যাসাইনমেন্টটা মার্কিং হবে গ্রুপ, ওটা তো আমি আলাদা করতে হবে। স্যার কয় পৃষ্ঠা লিখবো টোটাল অ্যাসাইনমেন্টটা, মানে কোনো বাউন্ড আছে? 10 থেকে 15 পেজ। ওকে স্যার। 5 জন মিলে 10 থেকে 15 পেজ। এত বেশি কিছু দেওয়ার দরকার নাই। আচ্ছা ঠিক আছে, আমরা শুরু করি। অনেক কথা বললাম, আর কিছু অ্যাসাইনমেন্ট নিয়ে কোনো কথা নাই তো না? আচ্ছা, আর ওই যে কালকে ওই ইয়েতে আপনাদের ওই গুগল ফর্মটাতে এক্সেস মাঝে মাঝে চায়, আমি এক্সেসটা উঠাই দিই কিন্তু বারবার কেন জানি আবার চলে আসে। এটা মনে হয় অটোমেটিক চলে আসে কিছুক্ষণ পর পর এক্সেস। এখন আর চাইবে না, ওই দিন উঠাই দিচ্ছিলাম আবার চলে আসছে। আজকে আমাদের দেখার কথা ছিল হচ্ছে ইঞ্জিনিয়ারিং ইকোনমিক্স এর যে বইটা আমি দিয়েছিলাম, ফান্ডামেন্টালস অফ ইঞ্জিনিয়ারিং ইকোনমিক্স, এটা ফার্স্ট চ্যাপ্টার। হ্যাঁ, নাম হচ্ছে ইঞ্জিনিয়ারিং ইকোনমিক ডিসিশন, চ্যাপ্টারের নাম ইঞ্জিনিয়ারিং ইকোনমিক ডিসিশনস। তার মধ্যে প্রথমত আমরা যে জিনিসটা দেখবো, কাগজ কলম নেন একটু, আমি কিছুক্ষণ সময় দিলাম। হ্যাঁ, ঠিক আছে, কাগজ কলম নেন, খাতা কলম। প্রথমত যে জিনিসটা দেখবো এই চ্যাপ্টারটাতে, হচ্ছে চ্যাপ্টারের নাম। হ্যাঁ, একটা জিনিস দিয়ে শুরু করবো, হাউ ডু ইউ মেক টিপিক্যাল ইকোনমিক ডিসিশন। আমরা প্রথমে এটা দিয়ে শুরু করবো, মানে একজন টিপিক্যাল কনজিউমার বা টিপিক্যাল একটা পার্সন সেই ইকোনমিক ডিসিশন গুলো কিভাবে নিচ্ছে, নেওয়ার সময় তাকে কোন কোন জিনিসগুলো চিন্তা করতে হবে। প্রথমে তাকে কি চিন্তা করে নিতে হয়, ফার্স্ট আমরা এক্সাম্পলও দেখবো, হ্যাঁ তখন আর ক্লিয়ার হবে। You need to set the objective, আমি কি চাচ্ছি, আমার 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 মানে আমি এখন কি চাই, ডিসিশনটা আমার কি হবে, অবজেক্টিভটা কি, এটাকে আমি সেট করতে হবে। এবার এই অবজেক্টিভটা ফুলফিল করার জন্য we need to think about visible alternatives. Yeah, for example, ধরেন আমি একটা জিনিস কিনতে যাচ্ছি, ওকে, বা আমি একটা জিনিস চাচ্ছি, ওকে, দিস ইজ মাই অবজেক্টিভ।
এই চাওয়াটাকে মানে পূরণ করার জন্য আমার সামনে কি কি অপশন আছে। এখন এই চাওয়াটাকে আমি বিভিন্নভাবে কিন্তু ফুলফিল করতে পারি। যেমন ধরেন আমি যদি একটা দোকান থেকে ধরেন একটা টি শার্ট কিনতে চাই, ওকে, বা দোকান থেকে যদি আমি একটা কলম কিনতে চাই, সিম্পল, তাহলে আমি কলম কোনটা কিনবো, ওকে। তো এইটাই হচ্ছে আমার আলটিমেটলি ডিফারেন্ট ফিজিবল অল্টারনেটিভস। ফিজিবল অল্টারনেটিভস কথাটা মানে হচ্ছে যে আমার সামনে কি কি অপশন গুলো আছে এবং সেই অপশন গুলোর আলটিমেটলি আমি আমার আয়ত্তের মধ্যে আছে কিনা, ওকে। এটার নাম হচ্ছে ফিজিবল, মানে যে অপশন গুলো আমার সামনে ওপেন আছে আমার আমার মানে অবজেক্টিভটাকে সেট করার জন্য, যে আমি কি চাচ্ছি সেই অবজেক্টিভটাকে ফুলফিল করার জন্য আমার সামনে যে অপশন গুলো আছে সেগুলো আমার আয়ত্তের মধ্যে আছে কিনা, আমি পাবো কিনা, ওকে। এরকম কিছু হবে না যেমন আমি যদি একটা ধরেন বল পেন কিনতে চাই, ওকে, বল পেনটা এরকম হইতে হবে, সেটা ফিজিবল হইতে হবে। এরকম হইতে হবে না যে বল পেনের দাম, একটা কলমের দামই হচ্ছে ধর 1,00,000 টাকা, একটা দামের কলম আছে কিন্তু, হ্যাঁ, তার মানে কি ওইটা কিন্তু আমার ফিজিবলের মধ্যে হলো না। তো আমি যেমন অবজেক্টিভ সেট করলাম এবং অবজেক্টিভ সেট করার পাশাপাশি পরবর্তী সেকেন্ড যে স্টেপটা আমাকে কি করতে হবে, ওই অবজেক্টিভটা ফুলফিল করার জন্য আমার সামনে কি কি ফিজিবল অল্টারনেটিভস আছে, যেগুলো আমি এটা না পারলেও আরেকটা চুজ করতে হবে। যেমন আমি কলম যদি কিনতে চাই, আমি ম্যারাডন না কিনতে পারলে আমার সামনে আছে ধরেন ফর এক্সাম্পল মানে ইউনিফাইন কলম আছে, ওকে, তারপরে আর কি ব্র্যান্ডের কলম আছে, সেলো কলম আছে, বল পেন আছে, অর্থাৎ যেগুলো আমার সামনে ফিজিবল, ওকে। এই কথাটা বুঝতে পারছেন? হুম। এটারই পরিপ্রেক্ষিতে এখন আমি যদি আমরা যেটা দেখবো যে এই ফিজিবল অল্টারনেটিভস গুলোর যখন আমি চিন্তা করি, ওকে, ধরেন আমি মেটাডর কিনবো না ইউনিফাইন কিনবো, আমি কিন্তু দ্বিতীয়টাতে চলে গেছি অলরেডি। এটাকে আমরা আরো একটু ডিসক্রাইব ওয়েতে আর এলাবোরেটিভ ওয়েতে আমরা এই জিনিসটা দেখবো। সেকেন্ড উই নিড টু থিংক অ্যাবাউট ফিজিবল অল্টারনেটিভস। অর্থাৎ আমি যদি ধরেন এই সেলো কলম, সরি মেটাডর বা ইউনিফাইন কলম, এই দুটা যদি আমার সামনে ফিজিবল অল্টারনেটিভ হিসেবে রাখি, এখন আমি কোনটা নিব? তার মানে কি আমাকে কম্পেয়ার করতে হবে যে মেটাডোরের কালারটা কেমন, এটা একটা চুজের মধ্যে আসবে। মেটাডোরের কালারটাও দেখবো, আমি ইউনিফাইনের কালারটাও দেখবো, কোনটার কালার সুন্দর দেখতে। তারপরে দেখবো হচ্ছে কোনটার কালি দীর্ঘক্ষণ থাকে, এটা দেখবো। তারপরে দেখবো হচ্ছে কোনটা হচ্ছে লিখতে গেলে আমার একটু মানে খুব স্মুথ হয় লেখাটা। তার মানে অনেকগুলো অপশন ক্রাইটেরিয়ার উপর বেসিস করে কিন্তু আমি ফিজিবল অল্টারনেটিভস গুলোর মধ্যে আমি কম্পেয়ার করছি। তারপরে আরেকটা চলে আসবে সেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে প্রাইস। ম্যানেটরের প্রাইস কেমন আর ইউনিফাইনের প্রাইস কেমন, ওকে। আমি যদি বলি ম্যানেটর দিয়ে কত পেজ আমি লিখতে পারবো আর ইউনিফাইন দিয়ে কয়টা পেজ লিখতে পারবো, তার মানে অনেকগুলো ক্রাইটেরিয়া সেট করে আমি কিন্তু এই দুটার মধ্যে আমি কম্পেয়ার করে দেন ফাইনালি আমি কিন্তু চুজ করতেছি যে আসলে আমি ম্যাটাডর কিনবো নাকি ইউনিফাইন কিনবো। আমার কথা বুঝতে পারছেন সবাই? এ পর্যন্ত যা বললাম বুঝতে পারছেন সবাই? ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এখনো বুঝতে না পারলে যারা বুঝেন নাই, নো ওয়ারিস, ওকে। আপনাদের বইতেই একটা এক্সাম্পল দেয়া আছে, সেই এক্সাম্পলটা আমি দেখাচ্ছি আপনাদের। পার্টিসিপেন্টস এত কম কেন আজকে? মাত্র 22 জন। So as I said that how do we make typical personal decisions or economic decision একই জিনিস, okay. So at first আমাকে কি করতে হবে, চ্যাপ্টার নামটা দেখায় দিই। চ্যাপ্টার নাম হচ্ছে economic decisions, okay. After that the topic name is the rational decision making process,
একটা আমরা কিভাবে ডিসিশনটা নিয়ে থাকি সচরাচর। হাউ ডু ইউ মেক টিপিক্যাল পার্সোনাল ডিসিশনস। প্রথম হচ্ছে আমাকে কি করতে হবে, এস্টাবলিশিং দ্য গোল অর অবজেক্টিভ। তারপরে যেটা বললাম, ইভালুয়েশন অফ ফিজিবল অল্টারনেটিভস। এখন আসলে এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে আপনাদের বলতে, দুটা কার, ঠিক আছে, দুটা ব্র্যান্ডের কার। ওকে, ধরেন একজন পার্সন, সে কিনা চিন্তা করতেছে যে তার একটা কার আছে। ওকে, এখন কারটাকে সে রিপেয়ার করবে নাকি নতুন একটা কার কিনবে। এই মানে আমি এই টেবিলটা দেখানোর আগে সিচুয়েশনটা বলতেছি আর কি। একটা পার্সন, সে হচ্ছে এরকম একটা প্রবলেমে পড়ছে যে তার কারটা কিছুদিন পর নষ্ট হয়ে যায়। এখন কি করবে, সে কারটাকে আবার রিপেয়ার করবে নাকি নতুন একটা কার কিনবে। এখন নতুন যে কার কিনতে হলে তার সামনে অপশন হচ্ছে এগুলা, একটা হচ্ছে ফোকাস, ফোর্ড ফোকাস, একটা হচ্ছে হোন্ডা, এটা ব্র্যান্ডের কার। ঠিক আছে, এখন সে যখন কিনতে যাবে কোনটা কিনবে, ফোর্ড ফোকাস কিনবে নাকি হোন্ডা কিনবে, কোন ব্র্যান্ডেরটা কিনবে। এখন এখানে দেখেন অনেকগুলো ক্রাইটেরিয়া সেট করে দুটার মধ্যে কম্পারিজন দেওয়া আছে। ওকে, অনেকগুলো ক্রাইটেরিয়া সেট করে, 7টা ক্রাইটেরিয়া সেট করে এই ফোর্ড ফোকাস আর হিরো হোন্ডার মধ্যে ক্রাইটেরিয়া দেওয়া আছে। এখন দেখেন প্রথমটা কি, যে ফোকাসের ক্ষেত্রে ম্যানুফ্যাকচারিং সাজেস্টেড রিটেল প্রাইস, রিটেল প্রাইস কত, $16,640 ইউএস ডলার। ওকে, এটা। আর অন্যদিকে হোন্ডার ক্ষেত্রে হচ্ছে 16,155। এগুলো কিন্তু সব কস্ট, খরচ। তাহলে দুটার মধ্যে ডিফারেন্স কত, $485। ওকে, আমার বোঝা যাচ্ছে ফোর্ড ফোকাসের প্রাইস, রিটেল প্রাইস অনেক বেশি হোন্ডা থেকে। শুধুমাত্র তুমি প্রাইস দেখবো, আমি একটা জিনিস কিনতে গেলাম, আমি কি সেটার প্রাইস দেখবো, এর পাশাপাশি ওটার কোয়ালিটি দেখবো না, দেখতে হবে কিন্তু। হ্যাঁ, এইগুলো হচ্ছে কোয়ালিটি। এখানে যতগুলো আমরা দেখতে পাচ্ছি ম্যাক্সিমাম হচ্ছে কোয়ালিটি। তাহলে দেখি লেন্থ, লিজ লেন্থ, মান্থ। আমি যদি লিজ নেই, আমি যদি ধরেন না কিনে আমি যদি লিজ নেই, লিজের অপশনও আছে আমার সামনে। ওকে, 48 মান্থের জন্য আমি কার্ডটা লিজ নিতে পারবো। এদের আমি একবার কিনে ফেলবো রিটেল প্রাইস দিয়ে, অথবা লিজ দিতে পারবো। তারপর হচ্ছে অ্যালাউড মাইলেজ। মাইলেজটা এক এক ব্র্যান্ডের ক্ষেত্রে এক এক ভাবে ডিফাইন করা। কখনো কখনো মাইলেজ বলতে আমরা এটা বুঝাই নির্দিষ্ট সময়ে একটা কার কত দূর যেতে পারে নির্দিষ্ট সময়। অথবা কখনো কোনো মাইলেজ দেখানো যায় হচ্ছে কোনো স্পেসিফিক, ধরেন হচ্ছে গ্যাসোলিন দিয়ে ওই কারটা কত দূর যেতে পারে, স্পেসিফিক অ্যামাউন্ট অফ গ্যাসোলিন দিয়ে, 1 লিটার 2 লিটার না 3 লিটার, স্পেসিফিক অ্যামাউন্ট অফ গ্যাসোলিন দিয়ে ওই স্পেসিফিক কারটা সে কত দূর যেতে পারে, এটা দিয়েও আমরা মাইলেজ প্রকাশ করি। তবে এখানে যেটা বোঝানো যাচ্ছে হচ্ছে নির্দিষ্ট সময়ে। দেখা গেল যে এই দুটার ক্ষেত্রে কোনো পার্থক্য নাই। ফোর্ড ফোকাসের ক্ষেত্রে হচ্ছে 48,000, হিরো হোন্ডার ক্ষেত্রে 48,000। তারপর মান্থলি লিজ পেমেন্ট, ওই যে আমি যদি লিজ নিয়ে থাকি 48 মান্থের জন্য, ওকে, আমার ফোর্ড ফোকাসের ক্ষেত্রে হচ্ছে কত, 215, আর হিরো হোন্ডার ক্ষেত্রে হচ্ছে $275। রিমেম্বার এগুলো কিন্তু ক্রাইটেরিয়া। হ্যাঁ, ক্রাইটেরিয়া। তারপর হচ্ছে মাইলেজ সারচার্জ ওভার 48,000 মাইলস। সরি, সারচার্জ বলতে বোঝানো হচ্ছে যে আমি 48 মাইলস পর্যন্ত আমি একটা স্পেসিফিক রেট আমার প্রত্যেক পার মাইলে আমার একরকম থাকবে। 48 মাইলের উপরে চলে গেলে ওকে পার মাইলের জন্য আমাকে এক্সট্রা কি করতে হবে, সারচার্জ, যেটা এক্সট্রা কস্ট সেটা হচ্ছে $0.20 দিতে হবে হচ্ছে ফোর্ড ফোকাসের ক্ষেত্রে, আর হিরো হোন্ডার ক্ষেত্রে দিতে হবে হচ্ছে $0.15 অতিরিক্ত। আমি যদি 48,000 এর উপরে চলে যাই, গাড়ি চলে যদি ড্রাইভ করে ফেলি আমি,
ঠিক আছে, ধরেন 1 বছরের মধ্যে আমি 48,000 মাইলস কভার করে ফেললাম, 1.5 বছর বা 2 বছর, তখন কি হবে, এক্সট্রা পার মাইলের জন্য আমাকে একটা নতুন অ্যাড হয়ে যাবে। আগে যদি থাকতে হচ্ছে এক মাইল যেতে আমার যদি লাগবে $1, এখন আমাকে 38 মাইল পরে ওই 1 মাইল যেতে লাগবে খরচ হবে হচ্ছে আবার $1.20, হচ্ছে ফোর্ড ফোকাসের ক্ষেত্রে। আর হিরো হন্ডার ক্ষেত্রে হচ্ছে $1.15। বুঝা গেল আমি কি বলতেছি? হ্যাঁ, জি স্যার। ভেরি গুড। সবাই বুঝতেছেন? সবাই সবাই কি 5 নম্বর পর্যন্ত বুঝতে পারছেন এই জিনিসটা কি বলতেছে সবাই? জি স্যার। ভেরি গুড। ফয়েজ ইবনে, বুঝতে পারছেন? ফয়েজ, জি স্যার। ভেরি গুড। এখন আসেন হচ্ছে 6 নাম্বার, ডিসপোজিশন ফি এট লিজের, অর্থাৎ লিজটা যখন শেষ হয়ে যাবে, ফোর্ড ফোকাস কারটা যখন সে ফেরত দিবে, যে সে যদি ফোর্ড ফোকাসটা লিজ নিতে চায় তাকে $250 দিতে হবে। ঠিক আছে, আর হিরোর ক্ষেত্রে কোনো দেওয়ার দরকার না, গাড়ি 48 মাস পরে শেষে জমা দিয়ে দিবে, এই জন্য তাকে এক্সট্রা কোনো ফি দিতে হবে না। তারপরে আসেন হচ্ছে টোটাল ডিউ অ্যাট সাইনিং, ভেরি ইম্পর্টেন্ট। অর্থাৎ আমি গাড়িটা যখন নিব, ওকে, আমি যদি লিজ নিয়ে থাকি, ঠিক আছে, কারটা লিজ নেওয়ার সময় কিছু কিছু হচ্ছে আবার ডিউ থাকবে, কিছু কিছু এমন আবার ডিউ থাকে। সেই ডিউ গুলো কি কি? ফার্স্ট মান্থ লিজ পেমেন্ট, প্রথম মাস পরে যে আমাকে যে লিজটা দিতে হবে সেটা হচ্ছে, আমি তো প্রথম মাসেই দিব না, কার্ডটা নিয়ে নিলাম, ওই মাসটা শেষ হয়ে গেলে আমাকে ওই ফোর্ড ফোকাসের ক্ষেত্রে দিতে হবে $215, আর হোন্ডার ক্ষেত্রে দিতে হবে $275। ওকে, এবং ডাউন পেমেন্ট দিতে হবে হচ্ছে ফোর্ড ফোকাসের ক্ষেত্রে $1500। যেটা ডাউন পেমেন্ট মানে হচ্ছে যে পেমেন্টটা আমাকে দিয়ে, ইনিশিয়ালি যে পেমেন্টটা দিয়ে আমি কার্ডটা পাবো। আর হোন্ডার ক্ষেত্রে কোনো ডাউন পেমেন্ট নাই। দেখেন, হোন্ডার ক্ষেত্রে কোনো ডাউন পেমেন্ট নাই, আবার হোন্ডার ক্ষেত্রে কোনো ডিসপোজিশন ফি এট লিজ এন্ড, এটার ক্ষেত্রে কোনো পেমেন্ট নাই। তারপরে আসেন অ্যাডমিনিস্ট্রেটিভ ফি। কিছু কিছু এই কারটা লিজিং এর ক্ষেত্রে কিছু অ্যাডমিনিস্ট্রেটিভ ফি থাকে, দিতে হয়, যে বিভিন্ন ডকুমেন্ট প্রসেসিং এর জন্য, ওকে, পেপার প্রসেসিং এর জন্য, আদার্স এগুলোর জন্য ফি হয়, যেটা হচ্ছে ফোর্ড ফোকাসের ক্ষেত্রে $495, কিন্তু হোন্ডার ক্ষেত্রে নাই, জিরো। ওকে, আবার রিফান্ডেবল সিকিউরিটি ডিপোজিট, আপনি কার্ডটা যে নিলেন, একটা আপনাকে সিকিউরিটি পেমেন্ট আগে দিতে হবে, দিয়ে নিতে হবে। কার্ডটা যদি কোনো ড্যামেজ হয়ে যায়, এটা যদি প্রবলেম হয়, ওটা এটা এই 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 পেমেন্টটা আবার কি হয়, কার্ডটা যখন আপনি ফেরত দিয়ে দিবেন 38 মাস পরে, তখন আপনি আবার এটা ফেরত পাবেন $200, $325 হচ্ছে ফোর্ড ফোকাসের ক্ষেত্রে, আর হোন্ডার ক্ষেত্রে হচ্ছে $325। এত কিছু অ্যানালাইসিসের পরে দেখেন, মানে বিভিন্ন ক্রাইটেরিয়া গুলো অ্যানালাইসিস করে দেখা গেল ফোর্ড ফোকাসের জন্য খরচ হচ্ছে কত, $2410। ঠিক আছে, আর হোন্ডার ক্ষেত্রে হচ্ছে $600। তার মানে কি, এটা স্যার নেওয়ার সময় স্যার। হ্যাঁ, নেওয়ার সময়, হ্যাঁ, আমি কোনটা নিব, ফোর্ড ফোকাস নিব নাকি হিরো হন্ডা নিব, কোনটা নিব? এখন কিছু এত কিছু অ্যানালাইসিস করে দেখা গেল যে তার জন্য হোন্ডাটাই হচ্ছে সবচেয়ে বেশি তার জন্য মানে প্রফিটেবল, বা তার জন্য সুবিধাজনক, কারণ এটা প্রাইসটা হচ্ছে $600। ঠিক আছে, আর ওয়ারএস ফোর্ড ফোকাসের প্রাইস হচ্ছে, যদি লিজ নিতে চায় সেটা হচ্ছে $2410 তাকে দিয়ে নিতে হবে প্রথমে। ওকে, এবং এই $600 সে আরো চিন্তা করবো, আমি যে লিস্টটা নিব এই কার্ডটা $600 আমি কিন্তু অনেক ভাবে মিট আপ করতে পারি। আমি হয়তো দেখা গেল
এই $600 আমি হয়তো দিলাম, কিন্তু পার মান্থ শেষে আমি যদি কারটাকে যদি আমি রেন্টে কারে নিয়ে যাই, ঠিক আছে, আমি যদি উবারে নিয়ে যাই সাপোজ, তাহলে কি হবে, আমি $600 আমি খুব সহজেই মিট আপ করতে পারবো। তার মানে যে সে শুধুমাত্র যে এই তার লিজ নেওয়ার ক্ষেত্রে তাকে এটাও চিন্তা করতে হবে, ওকে, আপনার স্পেসিফিক টাইম তার অ্যামাউন্টটা তাকে কতটুকু পেমেন্ট করতে হবে হোন্ডাকে, সে যদি লিজ নিতে চায়, ওকে, বা ফোকাস যদি সে নিতে চায় তাহলে আপনার সার্টেন টাইম তাকে কি পরিমাণ পেমেন্ট করতে হবে এটাও তাকে চিন্তা করতে হবে। দুটো কম্পেয়ার করে সে দেখতে পারলো হোন্ডা ইজ সুইটেবল ফর লিজিং ফর হিম। ওকে, এটা বুঝা গেল? হুম, এখন আসেন, জি স্যার। হ্যাঁ, এখন শুধুমাত্র এটা চিন্তা করলে হবে না, যেমন এর পাশাপাশি আমি ফাইনাল ডিসিশন নেওয়ার আগে আমার সামনে আরো কিছু খেয়াল করতে হবে, সেটা হচ্ছে আদার অপরচুনিটিস গুলো কি কি আছে। শুধু শুধু কি ফোর্ড ফোকাস আর হিরো হোন্ডা, তার সামনে আর কি কি অপরচুনিটিস গুলো আছে সেটাও তাকে চিন্তা করতে হবে। বাজারে তো শুধুমাত্র ফোর্ড ফোকাস আর হিরো হোন্ডা না, আরো আরো ব্র্যান্ডের কার আছে, তাকে অন্যান্য যে অপরচুনিটিস গুলো আছে ওই অপরচুনিটি গুলো সম্পর্কে তাকে জানতে হবে। যেমন এরকম হইতে পারে, গাড়িটা আমি এখন কিনবো নাকি 2 মাস পরে কিনবো না 3 মাস পরে কিনবো, আমি কি এখন লিজ নিব নাকি 2 মাস পরে লিজ নিব বা 3 মাস পরে লিজ নিব। তার মানে কি এই এই ডিসিশন গুলো কিন্তু তাকে নিতে হবে। এখন আমি যদি কারটা এখন নিয়ে ফেলি, ওকে, তার মানে কি আমাকে অনেক কিছু কিন্তু স্যাক্রিফাইস করে দিতে হবে অলরেডি। আমি যদি এখনই লিজ নিয়ে ফেলি তার মানে ওই টাকাটা কিন্তু আর আমি অন্য কোথাও ইউজ করতে পারবো না, ওকে, রাইট। এবং এট দ্য সেম টাইম আমাকে এটাও চিন্তা করতে হবে এই টাকাটা যদি আমি কোথাও ইনভেস্ট করি ওখান থেকে কিন্তু আমি ইন্টারেস্ট পাবো, রাইট। কাউকে যদি ধার দেই, ওকে, বা আমি যদি ব্যাংকে রেখে দিই আমি কিন্তু ইন্টারেস্ট পাবো। সেই ক্ষেত্রে কি করতে হবে, এইটাই হচ্ছে আদার অপরচুনিটিস। অন্যান্য অপরচুনিটিস গুলো তাকে ওই ডিসিশন নেওয়ার আগে চিন্তা করে নিতে হবে। ওকে, এখন আমার প্রয়োজনীয়তাটা কতটুকু, এখন আমার একদমই প্রয়োজন নাকি 3 মাস পরে হলো বা 1 বছর পরে হলো সমস্যা নাই। তার মানে 1 বছর পর্যন্ত কিন্তু আমার টাকাটা কোথাও আমি ইনভেস্ট করতে পারবো। আর এখনই যদি আমি কিনে ফেলি তার মানে ওই টাকাটা কিন্তু এখন আমি ইনভেস্ট করতে পারবো না। এট দ্য সেম টাইম এটাও চিন্তা করতে হবে কারটা আমার কতটুকু প্রয়োজন এই সেন্সে, কারটাতে আমি কি কি কাজ করি। ওকে, কারটা দিয়ে যদি আমি অফিসে যাই, অফিসে যাওয়ার ক্ষেত্রে আমি যদি এখন না কিনি 2 বছর পরে কিনে আমাকে ডেফিনেটলি আমাকে ট্রান্সপোর্টেশন ফেয়ার দিতে হবে, বাস ভাড়া দিতে হবে বা আদার ভেহিকেলের ভাড়া দিতে হবে, তাহলে ওটার কস্ট কেমন হবে সেটাও কিন্তু আমাকে চিন্তা করতে হবে। দিজ আর দা আদার অপরচুনিটিস। শুধুমাত্র আমার ডিসিশন নেওয়ার ক্ষেত্রে না, অন্যান্য ব্র্যান্ডগুলোর ক্ষেত্রেও আমাকে এখানে আদার অপরচুনিটিস চলে আসে। ক্লিয়ার? এখন দেখেন এই প্রত্যেকটা জিনিসগুলোকে আমি যদি একটা স্টেপ ওয়াইজ চিন্তা করি, এখন যা যা বললাম ফাইনাল ডিসিশন নেওয়ার ক্ষেত্রে, যে দেখেন এখানে এখানে দেখেন যে হোন্ডা সিলেক্ট করার আগে 6 নাম্বার স্টেপে, হ্যাঁ, সিলেক্ট করার আগে তাকে কতগুলো স্টেপ আগে স্টেপ 1 স্টেপ 2 3 4 5, দেন ফাইনালি 6 নাম্বার স্টেপে এসে তাকে হোন্ডাটা সিলেক্ট করবে। সেটা কি কি দেখেন। আচ্ছা, আমার কথা বুঝতে পারতেছেন আপনারা? জি স্যার। কথা কিছু বলেন না নাকি আমি শুধু বলেই যাচ্ছি? এই আমার কথা বুঝতেছেন? জি স্যার, শুনতে পাচ্ছি। বুঝতে পারছেন? স্যার বুঝা যায়। বুঝতেছি স্যার। এই ধরেন আমি কিন্তু জিজ্ঞেস করবো পরে, এই রাদারাফিন জি স্যার।
আপনি বুঝতে পারছেন তো? জি স্যার, আমি বোঝার চেষ্টা করছি স্যার, পরে আবার ভিডিও দেখে আরো ক্লিয়ারলি কথা বলবো স্যার। না, ভিডিও দেখা কি দরকার, এখান থেকে ক্লিয়ার হয়ে না আবার ভিডিও দেখলে আর ক্লিয়ার হবে। ঠিক আছে, এখান থেকে কোন জায়গাটা সমস্যা বলেন। এখানে আমি এমন কিছু বলি না আমার মনে হয় না বোঝার মতো, কারণ হচ্ছে কি সব থিওরিটিক্যাল। এখানে প্রথমেই আমাকে দুইটা জিনিস চিন্তা করতে হবে ডিসিশন নেওয়ার ক্ষেত্রে। একটা হচ্ছে আমি একটু রিভিউ করতেছি, এস্টাবলিশমেন্ট গোল আর অবজেক্টিভ, আমি কি চাই সেটাকে আমি সেট করে নেব। তারপরে চিন্তা করতে হবে হচ্ছে ফিজিবল অল্টারনেটিভ গুলো কি, এই গোলটাকে ফুলফিল করার জন্য আমার সামনে অল্টারনেটিভ গুলো কি আছে, এবং অল্টারনেটিভ গুলো যখন আমি কম্পেয়ার করব, ওকে, অল্টারনেটিভ গুলো যখন আমি কম্পেয়ার করব, কম্পেয়ারিং এর ক্ষেত্রে কিছু ক্রাইটেরিয়া আছে। সেই ক্রাইটেরিয়া গুলো আমি এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, সেটা হচ্ছে কার লিজিং এর ক্ষেত্রে পোর্ট ফোকাস আর হচ্ছে হোন্ডা। ওকে, কার লিজ করব নাকি আমি সরাসরি কিনে ফেলবো। ওকে, তার মানে এই দুটার মধ্যে আমরা কম্পেয়ার করতেছি বিভিন্ন ক্যাটাগরি গুলো দিয়ে। 7টা ক্যাটাগরি এখানে দেওয়া আছে: ম্যানুফ্যাকচারিং কস্ট, লিজ লেন্থ, অ্যালাউড মাইলেজ, মান্থলি লিজ পেমেন্ট, মাইলেজ সারচার্জ, তারপর ডিসপোজেবল ফি, ডিসপোজিশন ফি, টোটাল লিভ। ওকে, এগুলো দিয়ে আমি দুটার মধ্যে কম্পেয়ার করলাম। তখন ফাইনালি দেখতে পেলাম যে হোন্ডা ইজ মোর অ্যাফোর্ডেবল, ওকে, দেন ফোকাস। কারণ আমি ডেফিনেটলি হোন্ডাটাকে সিলেক্ট করে দিলাম। শুধুমাত্র হোন্ডা সিলেক্ট করলে হবে না, এর পাশাপাশি অন্যান্য যে অপরচুনিটি আছে সেই জিনিসগুলো আমাকে মাথায় রাখতে হবে। ওকে, ফাইনালি যে আমি হোন্ডা সিলেক্ট করলাম, কোন প্রসেসের মধ্যে দিয়ে গেলাম, কোন স্টেপগুলো অলরেডি আমি কনসিডার করা হয়ে গেছে আমার। কোন কোন স্টেপগুলো, কোনটা কি, কোনটা হচ্ছে রিকগনাইজ এ ডিসিশন প্রবলেম। ওকে, যে আমাকে প্রথমে একটা প্রবলেম আইডেন্টিফাই করে নিতে হবে। প্রবলেমটা কি, আই নিড এ কার, একটা গাড়ি প্রবলেম। তো আমার যেটা গাড়ি দরকার, এটাই আমি প্রথমেই চুজ করে নিলাম, ইজ মাই প্রবলেম। কারটা আমি কিভাবে নিতে পারি, লিজ দিতে পারি অথবা কিনে ফেলতে পারি। দুই নাম্বার কি বলতে, স্টেপ 2 তে এসে ডিফাইন দ্য গোলস এন্ড অবজেক্টিভস। এই যে আমি প্রবলেমটাতে পড়লাম, এখন আমার অবজেক্টিভ কি, আমার একটা গাড়ি কিনতে হবে। ওকে, কারটা আমি চিন্তা করবো, কারটা আমি কিনবো, ইটস মাই অবজেক্টিভ, ইটস মাই গোল। ওকে, তার মানে কি, এই যে কারটা কিনবো, এটা নেওয়ার ক্ষেত্রে আমাকে কি চিন্তা করতে হবে, ওয়ান মেকানিক্যাল সিকিউরিটি এন্ড লোয়ার কস্ট। তার মানে এই একটা ক্রাইটেরিয়া, এই ক্রাইটেরিয়া ধরে আমি কি করব, কোন কারটা আমার জন্য ভালো, ওয়ান মেকানিক্যাল সিকিউরিটি এবং লোয়ার কস্ট, এই ক্রাইটেরিয়ার উপর বেসিস করে আমরা কিন্তু শুধুমাত্র, এটা কিন্তু একটা এক্সাম্পল, একটা ক্রাইটেরিয়া, কিন্তু আমরা কয়টা ক্রাইটেরিয়া দেখেছি, 7টা ক্রাইটেরিয়া দেখেছি। ওকে, তার মানে এক্সাম্পল হিসেবে এখানে একটা ক্রাইটেরিয়া দেওয়া আছে যে কোন কারটা আমাকে সিকিউরিটি দিবে এবং কস্ট মিনিমাম হবে, একটা ক্রাইটেরিয়া আমি ঠিক করলাম। ওকে, তার জন্য আমাকে কি করতে হবে, এই ক্রাইটেরিয়া সেট করে কি করতে হবে, আমাকে সব ধরনের রিলেভেন্ট ইনফরমেশন কালেক্ট করতে হবে। এটা কেমন, দেখতে হবে কোন কারটার মেকানিক্যাল ইনস্ট্রুমেন্ট ভালো, কোন কারটার কস্ট অনেক কম, তার মানে এই রিলেটেড আমাকে ইনফরমেশন কালেক্ট করতে হবে। ফোর্ড ফোকাস নাকি বিএমডব্লিউ নাকি আদার যে কারগুলো আছে, ওকে, সবগুলোর ইনফরমেশন আমাকে কালেক্ট করতে হবে। এটা হচ্ছে স্টেপ 3 তে এসে কালেক্ট অল দ্য রিলেভেন্ট ইনফরমেশন, গ্যাদার টেকনিক্যাল এন্ড ফিনান্সিয়াল ডাটা। অর্থাৎ আমার যদি এই ক্রাইটেরিয়ার উপরে বেসিস করে আমি যদি চুজ করতে চাই কার্ডটা, ওকে, আমাকে টেকনিক্যাল এবং ফিনান্সিয়াল ডেটা আমাকে, ফিনান্সিয়াল ডেটা মানে কি, যে কোন কার্ডটার খরচ কম, এই ডেটাগুলো আমাকে সিলেক্ট করে নিতে হবে। রাইট, এই রিলেটেড ডেটা, যত ধরনের কার আছে, অ্যাভেলেবিলিটি আমি পছন্দ করতেছি, সবগুলো কারেরই খরচ কত সেটা আমি কালেক্ট করে নিতে। তারপরে আসেন 4 নম্বর স্টেপে, আইডেন্টিফাই এ সেট অফ ফিজিবল ডিসিশন অ্যানালিসিস। এখন দেখলো আমি এরকম 10টা কারের ইনফরমেশন কালেক্ট করলাম, টেকনিক্যাল এবং ফিনান্সিয়াল ডাটা। ওকে, কালেক্ট করার পর দেখলাম যে সবগুলো ক্রাইটেরিয়া চিন্তা করে আমি দেখলাম যে দুটোর মধ্যে আমি চলে আসছি, যে কোনটা নিব। এখন আমি 10টার মধ্যে নাই,
মানে 4 নাম্বার স্টেপে এসে আমি আমার অপশন গুলোকে লিমিট করে ফেললাম। দোকানে যেমন জিনিস কিনতে গেলে দোকানদার যখন অনেকগুলো দেখায় আমাকে, আমি কিন্তু সবগুলো থেকে আমি কিনবো একটাই, ওখান থেকে কিন্তু আমি 3টা 4টা বলি যে আপনি এই 3টা 4টা আলাদা রাখেন, এইখান থেকে আমি চুজ করবো। আমার কথা বুঝতে পারছেন? ঠিক একইভাবে এখানে 4 নাম্বার স্টেপে এসে আমি এই সবগুলো কারের বিভিন্ন কারের ইনফরমেশন নেওয়ার পরে 10 টাকার থেকে আমি এখানে 4 নাম্বার স্টেপে এসে ফিজিবল কোনটা আমার জন্য, দেখা গেল কোনো কোনো কারের খরচ হচ্ছে $15,000, 30,000, $40,000 খরচ, কিন্তু আমি তো তোমার জন্য ফিজিবল হবে না। তার মানে সবগুলো থেকে আমি ফিজিবল কোনটা ওইখান থেকে 2টা বা 3টা অল্টারনেটিভস আমি এখানে নিয়ে নিলাম 4 নাম্বার স্টেপে এসে। চয়েস মিনিমাইজ হইব। হ্যাঁ হ্যাঁ, চয়েস গুলোকে আমি মানে করে ফেললাম, ছোট করে ফেললাম, যে না এখন অপশন হচ্ছে আমার কোনটা, অপশন হচ্ছে আমার ফোর্ড ফোকাস অথবা হিরো হোন্ডা। এই অপশন গুলোকে আমি লিমিট করে ফেললাম, বাকিগুলোকে বাদ দিলাম কারণ বাকিগুলো আমার আয়ত্তের মধ্যেই নাই। ঠিক আছে, তারপরে স্টেপ 5 এ এসে কি করব, এখন কি করব, এখন আমি এই দুইটার মধ্যে কম্পেয়ার করব, যেটা আমরা এখানে দেখলাম, এই যে পিক টেবিলটাকে যেটা দেখলাম 5 নাম্বার স্টেপে এসে 5 নাম্বার স্টেপে এসে আমি এখন ফোর্ড ফোকাস এবং হিরো হোন্ডার মধ্যে কম্পেয়ার করছি 8টা ক্যাটাগরি। ঠিক আছে, এখানে লেখা আছে স্টেপ 5 এ এসে কি করছি, যে সিলেক্ট দ্য ডিসিশন ক্রাইটেরিয়া টু ইউজ, যে কোন কোন ক্রাইটেরিয়া গুলো আমি ক্রাইটেরিয়ন কোন কোন ক্রাইটেরিয়া গুলোতে আমি দুটোর মধ্যে আমি কম্পেয়ার করব। এখানে এখানে কি দেওয়া আছে, আমি চাইবো হচ্ছে 1 মিনিমাম টোটাল কস্ট। ওকে, 1 মিনিমাম টোটাল কস্ট, যেটা মিনিমাম টোটাল ক্যাশ আউটলে এন্ড ড্রাইভিং ফ্লেক্সিবিলিটি, এটা আমি চাচ্ছি। এই দুটোর মধ্যে কোনটা আমাকে দিচ্ছে, আমি তো অলরেডি অনেকগুলো থেকে দুইটাতে নিয়ে আসছি, এবং এই দুটার মধ্যে এখন আমি কম্পেয়ার করব মিনিমাম ক্যাশ কোনটা যাচ্ছে আমার পকেট থেকে, আর হচ্ছে কোনটার ড্রাইভিং ফ্লেক্সিবিলিটি, অর্থাৎ আমি খুব ইজিলি দুটার মধ্যে কোনটাকে আমি খুব ফ্লেক্সিবল ওয়েতে ইউজ করতে পারবো। আমাকে বাউন্ডারি দিচ্ছে কে বেশি, আমাকে ফোর্ড ফোকাস বেশি রেস্ট্রিকশন করে দিচ্ছে ইউজ করার ক্ষেত্রে, নাকি হিরো হোন্ডা যেটা আমাকে ফ্লেক্সিবিলিটি বেশি দিবে, সেটাই আমি চুজ করবো। কারণ এটার ক্ষেত্রে আমার কোনো বাউন্ডারি নেই হোন্ডার ক্ষেত্রে, এটার জন্য আমার লিজ পেমেন্ট হচ্ছে খুব কম। ওকে, বা এটার জন্য আমার ডাউন পেমেন্ট কম নাই। ওকে, তার মানে ফ্লেক্সিবিলিটি আমাকে কোনটা দিচ্ছে, এটা হচ্ছে হোন্ডা। দেখি স্টেপ 6 এ এসে আমি সেটাই দেখি সিলেক্ট করলাম, সিলেক্ট দ্য বেস্ট অল্টারনেটিভ, দ্যাট ইজ সিলেক্ট হোন্ডা, দ্যাট ইজ স্টেপ 6। তার মানে এই 6টা স্টেপ বুঝে গেল। প্রথম স্টেপে আমাকে প্রবলেম আইডেন্টিফাই করার কথা বলতেছে, দ্বিতীয় স্টেপে আমাকে প্রবলেমটাকে ডিফাইন করতে বলতেছে, হোয়াট ইজ মাই প্রবলেম, ডেফিনেশন ডিফাইন করার পরে স্টেপ 3 তে এসে আমাকে ওই প্রবলেম সলভ করার জন্য আমাকে রেলেভেন্ট ডেটা গুলো কালেক্ট করতে হবে। ওকে, লাইনে থাকে না।
এই আমার, হ্যাঁ, ভালো শুনতে পাচ্ছেন? জি স্যার। তাহলে এখানে যে জিনিসটা দেখলাম, আমি যেটা বলতে যাচ্ছি যে আলটিমেটলি আমাকে এই স্টেপ 3 তে আমি ইনফরমেশন কালেক্ট করলাম, গ্যাদার করলাম প্রবলেম রিলেটেড। ওকে, যে 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 ক্যাটেগরির উপর বেসিস করে আমি কি করতে যাচ্ছি, চুজ করতে যাচ্ছি, ওই রিলেটেড আমি ইনফরমেশন কালেক্ট করব স্টেপ 3 তে এসে। এবং স্টেপ 3 তে এসে সব অনেকগুলো কার্ড সম্পর্কে আমি ইনফরমেশন কালেক্ট করে এসে 4 নম্বরে এসে আমি এটাকে কি করব, আরো ছোট করে দেব, যে না এতগুলো না, আমার অপশনগুলো হচ্ছে এই দুইটা, এর বাইরে আমি যেতে পারবো না, কারণ অন্যগুলো হচ্ছে আরো বেশি কস্ট বা ওগুলো আমার চাহিদার সাথে মিলতেছে না। ঠিক আছে, স্টেপ 4 এসে আমি অপশনগুলোকে লিমিট করে দিলাম। স্টেপ 5 এ এসে ওই দুটার মধ্যে আমি কম্পেয়ার করলাম, আর স্টেপ 6 এ এসে ফাইনাল সিলেকশনটা করে দিলাম। আশা করি বুঝতে পেরেছেন সবাই, রাইট? এখন আসেন এই ধরনের ডিসিশন, এই ধরনের ডিসিশন কি হচ্ছে, যে আমরা যদি এখন একজন টিপিক্যাল ইঞ্জিনিয়ারের ক্ষেত্রে চিন্তা করি, ডিজাইন ডিসিশন মেকিং এর ক্ষেত্রে, সেই ক্ষেত্রে একটা ইন্ডিভিজুয়াল সে কিভাবে এই এই ধরনের ডিসিশনটা সে কিভাবে নিয়ে থাকে। সো হাউ ডু ইউ অ্যাপ্রোচ এন ইঞ্জিনিয়ারিং ডিজাইন প্রবলেম? ইঞ্জিনিয়ার সে যখন ডিজাইন করে, প্রজেক্ট ইঞ্জিনিয়ার ধরে, গ্রাফিক্যাল ইঞ্জিনিয়ার ধরে, গ্রাফিক্যাল ইঞ্জিনিয়ার, এরা তখন আলটিমেটলি সে কিভাবে প্রবলেমগুলো সর্ট আউট করে বা ডিসিশন কিভাবে নেয়। সো এট ফার্স্ট তাকে কি চিন্তা করতে হবে, প্রথমত তাকে একজন ইঞ্জিনিয়ার সে যখন ডিজাইন চুজ করে বা ডিজাইন করে থাকে, এখানে কিন্তু ডিজাইন বলতে আমি যে কোনো কোন ধরনের ইঞ্জিনিয়ারের কথা বলতেছি, যারা হচ্ছে ডিজাইন করতেছে। ডিজাইন কি হয়ে থাকে, বিভিন্ন ধরনের ডিজাইন আমরা দেখতে পাই। গ্রাফিক্যাল ইঞ্জিনিয়াররা বিভিন্ন ধরনের ডিজাইন। তারপরে হচ্ছে আপনার আমি যদি বলি, ধরেন কোন একটা প্রোডাক্ট আমি যখন লঞ্চ করব, ইঞ্জিনিয়ার যখন সে প্রোডাক্ট লঞ্চ করতে চায়, একটা প্রজেক্ট সে লঞ্চ করতে চায়, প্রজেক্টের মধ্যে থেকে সে ওই প্রজেক্টটা থেকে কি ধরনের প্রোডাক্ট সে তৈরি করবে, তখন এই প্রোডাক্টটার ডিজাইনটা কেমন হবে, দেখতে কেমন হবে, আউটলুকটা কেমন হবে, ওকে, সেই ধরনের ডিজাইনের কথা আমি এখানে বলতেছি। তাহলে তার এই যে সিদ্ধান্তটা, এই যে ডিসিশনটা সে নিবে একটা ইঞ্জিনিয়ার, তার প্রোডাক্টের ডিজাইন কেমন হবে, ওকে, এটাকে মাথায় রেখে সে চিন্তা করবে কি সে কিভাবে সিদ্ধান্ত নিবে। Decisions made during the engineering design phase of the product's development determine the majority of the cost for manufacturing that product. অর্থাৎ তখন তাকে চিন্তা করতে হয় এই প্রোডাক্টটা ডিজাইন করবে, এটার ম্যানুফ্যাকচারিং কস্ট কেমন হবে। ওকে, তার মানে এই পরবর্তী ডিসিশনটা হচ্ছে আমাদের এরকম যে আমরা কনসেপ্ট চিন্তা করব এবং কনসেপ্টটা থেকে ফাইনালি আমরা আউটপুটে যাব। আমরা একটা কনসেপ্ট ক্রিয়েট করতেছি, একজন ইঞ্জিনিয়ার সে কনসেপ্ট চিন্তা করবে এবং কনসেপ্টটা থেকে তার ফাইনালি আউটপুট রেজাল্টটা কেমন হবে। ওকে, আমরা এই এক্সাম্পলের পরবর্তী এক্সাম্পলটা আমার সেরকমই হবে। ওকে, কনসেপ্ট থেকে আউটপুট বা প্রোডাক্ট বা রেজাল্ট। তাহলে আমরা দেখি এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, লেটস সি, যে একজন ইঞ্জিনিয়ার সে যখন ডিজাইন করতেছে কোন একটা প্রোডাক্টের, লেটস সি দেওয়া আছে একটা স্টুডেন্টস, ওকে, Sonia Carlton, an electrical engineering student at Johns Hopkins University, had a revolutionary idea, a self-chilling soda can. Okay, আমরা সোডা চিনি তো না? হ্যাঁ, সোডা চিনি আমরা, এনার্জি ড্রিঙ্ক গুলো স্যার। খাবার সেট ড্রিঙ্কস। ওকে, self-chilling soda. ওকে, এই বাইরের কান্ট্রিতে কিন্তু সোডা ক্যান আকারে পাওয়া যায়। স্যার বাংলাদেশেও পাওয়া যায় স্যার। হ্যাঁ, বাংলাদেশেও পাওয়া যায়, হ্যাঁ, সোডা কিন্তু পাওয়া যায়। স্যার ওকে, তার মানে এই সোডাগুলো, ওকে, এটা কিন্তু রিফ্রেশমেন্ট এনে দেয় কিন্তু, সোডা কিন্তু খারাপ না। জি স্যার, সেই মানে অন্যরকম একটা ফিলিং আছে স্যার খাইলে। তার মানে কি, তার মানে এই সোডা তৈরির ক্ষেত্রে, ওকে, একটা স্টুডেন্ট সে চিন্তা করতেছে এটার আমার ডিজাইনটা কেমন হবে। একটা ক্যান সে তৈরি করবে সোডার জন্য,
যে ক্যানটার ভিতরে হচ্ছে সেলফ চিলিং সোডা থাকবে। ওকে, এই সোডা সে কিভাবে তৈরি করবে, এই ডিজাইনটা কেমন হবে, ডিজাইন থেকে আউটপুটটা কেমন হবে। ওকে, তার মানে কি এখানে তার প্রথম কোশ্চেনটা হচ্ছে সে যখন সোডা কনজিউম করে তার মনের মধ্যে কোশ্চেন আসলো, why does someone not come up with a soda container ওকে that can chill itself। সে চিন্তা করতেছে এটা কন্টেনারের মধ্যে রাখলে কেমন হয়। এটা তো আমরা হয়তো বোতলের মধ্যে খাই, ওকে, ধরুন হচ্ছে কাঁচের বোতল বা গ্লাসে করে খাই। ওকে, বড় একটা বোতল থেকে আমাকে গ্লাসে ঢেলে দিল, এইভাবে চিন্তা করতেছে। কিন্তু ওর চিন্তা হচ্ছে এই সোডাটাকে এটা একটা কন্টেনারের মধ্যে যদি আমি রাখতে চাই তাহলে এটা দেখতে কেমন হবে, আউটলুকটা কেমন হবে। ওকে, তার মানে কন্টেনারের মধ্যে রাখতে হলে তাকে চিন্তা করতে হবে কোন কোন জিনিসগুলো রাখতে হবে তার মাথার মধ্যে যখন সে ডিজাইন করবে। এই কন্টেনারটার ডিজাইন সে যখন করবে প্রথমে তাকে চিন্তা করতে হবে select design goals and objectives, setting design goals. Sonia decided to derive a self-chilling soda can. হচ্ছে soda can and design goals. First thing Sonia needed to do was to establish some goals for the project. এই যে কন্টেনারের মধ্যে যে সোডাটা রাখবে, ওকে, এই কন্টেনারটা হচ্ছে তার তৈরি করে হচ্ছে তার একটা প্রজেক্ট। কন্টেনারের ডিজাইনটা সে তৈরি করবে কেমন, ওকে। এখন তার মাথার মধ্যে এটা রাখতে হবে সেই কন্টেনারটা যখন তৈরি করবে, ওকে, ওই যে আমরা খাই না, ওই যে কোকাকোলা একটা ক্যানের মধ্যে খাই না, ক্যান, কোকাকোলার ক্যান গুলো আছে না, পেপসির ক্যান, সেরকম ক্যান সে চিন্তা করতেছে। ওকে, এখন তার মাথার মধ্যে কি কি থাকবে, যখন সে ক্যানটা তৈরি করবে এরকম ভাবে করবে সোডাটা ক্যানের মধ্যে থাকবে, গেট দ্য সোডা অ্যাজ কোল্ড অ্যাজ পসিবল ইন দ্য শর্টেস্ট পসিবল টাইম। সোডাটাকে সে খুব দ্রুত ঠান্ডা করতে হবে তাকে, খুব দ্রুত। ওকে, তার মানে কি সে তো চিন্তা করে দেখলো আমি যদি বোতলের থেকে আমি যদি ক্যানের মধ্যে রাখি, ক্যানের মধ্যে রাখলে সোডাটা দ্রুত ঠান্ডা হবে। তার মানে কি ওই সেন্স থেকে সে কিন্তু ক্যানের চিন্তা তার মাথার মধ্যে আসছে, ওই সেন্স থেকে যে সোডাটা যেহেতু আমরা সেলফ চিলিং এর জন্য খাচ্ছি, রিফ্রেশমেন্টের জন্য খাচ্ছি, তার মানে কি জিনিসটাকে আমার ঠান্ডা রাখতে হবে। ঠান্ডা যদি রাখতে হয় তাহলে কি করতে হবে, আমাকে সোডাটা যত দ্রুত ঠান্ডা করা যায় সেই ধরনের একটা সারফেস আমাকে ক্রিয়েট করতে হবে, সেই ধরনের একটা সাবস্টেন্স আমাকে চিন্তা করতে হবে। ওকে, গেট দ্য সোডা অ্যাজ কোল্ড অ্যাজ পসিবল ইন দ্য শর্টেস্ট পসিবল টাইম। ওকে, তারপর কি রাখতে হবে, কিপ দ্য সোডা কন্টেনার ডিজাইন সিম্পল, সহজ রাখতে হবে। লাইনে থাকে হ্যালো, স্টুডেন্ট যখন ক্লাস টাইমে ফোন দেয় কিছু বিরক্তিকর। আচ্ছা, আমার কথা শুনতে পাচ্ছেন সবাই? জি স্যার। সরি ফর দ্য ইন্টারাপশন। হ্যাঁ, স্টুডেন্টরা ফোন দিচ্ছে হচ্ছে স্টুডেন্টদের ওই কালকে মনে লাস্ট ডেট ইয়ে কি বলে প্রি রেজিস্ট্রেশনে, কালকে, ঠিক না? কালকে না পরশু আপনাদের প্রি রেজিস্ট্রেশন করেন না আপনারা?
হুম, করি নাই তো স্যার এখনো। এখনো করেন নাই? আমি করিনি এখনো, অনুমোদন করছি কিনা স্যার আমি। 13 তারিখ লাস্ট ডেট স্যার, কালকেই। কালকে 13 তারিখ না? কালকে, হ্যাঁ কালকে 13 তারিখ, সরি সরি, কালকে লাস্ট। স্যার একটা কথা ছিল বলেন। স্যার, মানে আমাদের কি রেকর্ড গুলো কি সবার মানে গ্রুপে যারা আছে সবারটা কি একসাথে করে স্লাইড গুলো একসাথে করে কি রেকর্ড করবো নাকি সবাই আলাদা আলাদা ভাবে সব একসাথে করলে তো সবচেয়ে ভালো। একসাথে করে রেকর্ড করে হ্যাঁ, মানে আলাদা। স্লাইড সবগুলো একসাথে করে তারপর রেকর্ড করবো? এই যে এরকম এরকম আপনি, আমি যেমন জুমে জয়েন করছি না, এটা সুবিধা আছে। আপনারা জি 5 জন স্যার। জয়েন করুন। আমি যেভাবে জুমে জয়েন করলাম না আপনাদের নিয়ে, হ্যাঁ এরকম আপনারা জয়েন করুন, জয়েন করে যা যা ওকে স্যার। এই তো তাহলে সুবিধা। আপনার অ্যাসাইনমেন্টও ঠিক একই রকম সবারটা একসাথে করে নেবো নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, Okay. অ্যাসাইনমেন্ট হবে একটা একটা জমা দেবে। মানে সবারটা একসাথে করে মানে 12-15 পেজের ভিতরে যা হয় আর কি। সবাই মিলে একটা অ্যাসাইনমেন্ট তৈরি করতে। আপনারা কি গ্রুপ অ্যাসাইনমেন্ট আগে করেন নাই কখনো? স্যার গ্রুপ আছে আগে ইন্ডিভিজুয়াল হতো। ইন্ডিভিজুয়াল অ্যাসাইনমেন্ট দিতেন? এখানে কনফিউশন আছে। স্যার এখানে কি মানে মানে যে যে টপিক যতটুকু নিয়ে আলোচনা করছে ততটুকু নিয়ে অ্যাসাইনমেন্ট করবে নাকি না? জি 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 জি, অ্যাসাইনমেন্টের জিনিস আলাদা। আলাদা বলতে কি, মানে এটা আপনি আমাকে যেভাবে জমা দিবেন অ্যাসাইনমেন্টটাই কিন্তু আবার ওই যে অনেকে পাওয়ার পয়েন্ট দিয়ে দেয়, এটা কিন্তু অ্যাসাইনমেন্ট হবে না। না স্যার, ওটা কি হাতে লিখে না ওয়ার্ডে দেবো স্যার? ওয়ার্ডে দিবেন। ওকে পিডিএফ করে, অথবা পিডিএফ করলে সবচেয়ে সুবিধা, পিডিএফ করে দিয়ে। স্যার হ্যাঁ বলেন। স্যার এই যে স্যার গ্রুপ অ্যাসাইনমেন্ট এন্ড প্রেজেন্টেশন যে কোনো গ্রুপের যে কোনো একদিন সাবমিট করলে হবে নাকি সবাই সবার থেকে আলাদাভাবে সাবমিট করবো? একজন 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 করবে। ওকে। প্রেজেন্টেশনে স্যার যেই টপিকটা মানে ইন্ডিভিজুয়ালি মানে যেই টপিক আমি এক্সপ্লেইন করব সেই অংশটাই শুধু আমি অ্যাসাইনমেন্টে লিখবো, এই তো? গ্রুপ থেকে সবার টপিকস গুলো মিলে একটা অ্যাসাইনমেন্ট আমাকে সাবমিট করবে। অ্যাসাইনমেন্টের মধ্যে থাকবে হচ্ছে কন্টেন্ট থাকবে, টেবিল অফ কন্টেন্ট থাকবে, তারপরে হচ্ছে প্রত্যেক টপিকস এর জন্য হচ্ছে আপনার আলাদা করে এক্সপ্লেনেশন থাকবে, মানে ডিটেইল এক্সপ্লেনেশন, যেটা প্রেজেন্টেশনে থাকে না। স্যার ওটা কি গ্রুপের মধ্যে কি একজন সাবমিট করলে হবে? এটাই তো বললো, ওই যে কিছুক্ষণ আগে বলতে সেটাই বললো, একজন সাবমিট করবে। আচ্ছা ঠিক আছে। একজন সাবমিট করবেন এবং এনশিওর করবেন যে আপনার নামটা ওইখানে আছে কিনা, যে সাবমিট করবে তাকে বলে দিবেন। একটা বইয়ের মতো লিখবা, বইয়ের চ্যাপ্টার এক একজনের একটা লিখবা, এই কনসেপ্ট। হ্যাঁ বুঝতে পারছি। ঠিক আছে, এখন সে আপনার নাম এখানে আছে কিনা সেটা তো আমি এনশিওর করবো না, সেটা এনশিওর করতে হবে আপনার নিজেকে। যে সাবমিট করলো তাকে বলে দিতে হবে যে আমার নামটা আছে কিনা, ভালো করে খেয়াল করো। স্যার অ্যাসাইনমেন্ট স্যার আমরা যেটা ইয়াতে করতেছি যে পাওয়ার পয়েন্ট দেব, এটা জমা দিয়ে দিব না? কোনটা? আমরা যে প্রেজেন্টেশন যেটা করতেছি হলো পাওয়ার পয়েন্ট দিয়ে স্যার, এটা না? এই ইয়ে যদি বলে শোভন কি বলছে বলেন তো, শোভন ওরা একটু বুঝান। পাওয়ার পয়েন্ট স্লাইড দিয়ে হচ্ছে তুমি ভিডিও রেকর্ড করার সময় তোমার কাজে লাগাবে, আর অ্যাসাইনমেন্টটা হচ্ছে এমএস ওয়ার্ডে ওই যে ভিডিওতে বলবা ওই সব ডিটেইলস লিখে দেবা অ্যাসাইনমেন্টে। ও আচ্ছা, যেগুলো আমরা পিডিএফ করে যেগুলো আমরা মুখে বলবো সেটাও থাকবে, আর মানে পাওয়ার পয়েন্টে যেটা থাকবে ওইটাও থাকবে, তাই তো? অ্যাসাইনমেন্ট হচ্ছে আমার কথা হচ্ছে অ্যাসাইনমেন্ট হচ্ছে ওখানে কি কি থাকবে আমি বলে দিই। ওকে, প্রথমে দিবেন হচ্ছে টপিকস এর নাম। ওকে, এই প্রথমেই টপিকস এর নামের নিচে লিখবেন হচ্ছে সাবমিট টু, সাবমিটেড বাই, লেখেন না? জি স্যার। হ্যাঁ, এগুলো লিখবেন। আপনার গ্রুপ মেম্বারদের নাম থাকবে ওই প্রথম পেজটাতে। ওকে, তারপরে হচ্ছে লাস্ট ডেট অফ সাবমিশন লিখবেন নিচে, ওই পেজটার নিচে। তারপরে দিবেন হচ্ছে একটা এই সামারি দিবেন অ্যাসাইনমেন্টের মধ্যে আপনি কি দিবেন, পরের পেজটাতে এক্সিকিউটিভ সামারি। সামারি দেওয়ার পরে দিবেন হচ্ছে আপনার টেবিল অফ কন্টেন্ট, মানে আপনার অ্যাসাইনমেন্টের মধ্যে কি কি আছে, কোন পেজে কোনটা আছে, পেজ নাম্বার অবশ্যই দিবেন, কোন পেজে কোনটা আছে কি আছে। ওই যে সবার কিছুক্ষণ আগে বললো না বইয়ের মতো, ওরকম। ঠিক আছে, ধরেন একজনের ডিমান্ড আছে, হ্যাঁ, ডিমান্ড এবং সাপ্লাই। ডিমান্ড এবং সাপ্লাই
ওকে, তো আমরা অ্যাসাইনমেন্ট করছেন, কন্টেন্টের মধ্যে দিবেন হচ্ছে ডিমান্ডের ডেফিনেশন পেজ নাম্বার 1 এরকম। তারপর হচ্ছে ধরেন ডিমান্ডের ফ্যাক্টর গুলো কোন পেজে আছে এই অ্যাসাইনমেন্টের মধ্যেই, ঠিক আছে, পেজ নাম্বার 2 এর মতো। হ্যাঁ, তারপরে পেজ নাম্বার 1 এর ডিমান্ডের ডেফিনেশনটা ওকে কিভাবে আপনি এক্সপ্লেইন করতেছেন এটাকে এক্সপ্লেইন করে দেখাইতে হবে। এটা কিন্তু প্রেজেন্টেশনের মধ্যে এরকম থাকবে না। প্রেজেন্টেশনের স্লাইডগুলো কিরকম থাকবে, পেজ নাম্বার 1 পেজ নাম্বার 2 পেজ নাম্বার 3 এরকম থাকবে। তারপর হচ্ছে পেজ নাম্বার 2 তে কি দিলাম, ফ্যাক্টরস এফেক্টিং কোয়ান্টিটি ডিমান্ড আছে, কোন কোন ফ্যাক্টর আছে এগুলো সবগুলো এক্সপ্লেইন করতে হবে। ওকে রাইট। তারপরে 4 নাম্বার পেজে বা 5 নাম্বার পেজে হচ্ছে ল অফ ডিমান্ড। ওকে, ল অফ ডিমান্ড ওই কন্টেন্টের মধ্যে থাকবে, এক্সপ্লেইন করে দিবেন মোর ইলাবোরেটলি। অ্যাসাইনমেন্টের মধ্যে অনেক ইলাবোরেশন থাকে যেটা প্রেজেন্টেশনের স্লাইডের মধ্যে থাকে না। যেমন এই যে আমি এখন প্রেজেন্ট করতেছি কি, ওকে, ধরেন সেটিং ডিজাইন গোলস এন্ড অবজেক্টিভস, এটা আমি বই থেকে আনছি। বইয়ের মধ্যে কিন্তু অনেক কিছু লেখা আছে। ওই অনেক কিছু যে লেখা সেটা অ্যাসাইনমেন্টের মধ্যে থাকবে। দেখেন আর আমি যে প্রেজেন্ট করতেছি এটার মধ্যে শুধুমাত্র পয়েন্ট। আমার কথা বুঝতে পারছেন? এখন বুঝতে পারছেন নাকি? জি স্যার, বুঝা গেছে স্যার। সাবমিশন ডেডলাইন কি বাড়াইছেন? 15 তারিখ। ওকে স্যার। আমরা চেক করে দিচ্ছি। আচ্ছা, তাহলে স্যার কি স্যার আরেকটা লাস্ট কোশ্চেন। স্যার আপনি এই যে সাবমিশন অফ গ্রুপ অ্যাসাইনমেন্ট এন্ড গ্রুপ প্রেজেন্টেশন এখন একটা গুগল ফর্মে লিংক দিবেন, কিন্তু স্যার ওটাতে তো অ্যাক্সেস করা যাচ্ছে না। যাচ্ছে, এখন যাবে। স্যার এখনো হচ্ছে না স্যার। এখন আবার তাহলে আবার রেজিস্ট্রেশন চলে আসছে, এক যন্ত্রণা আবার চলে আসছে। আমি আবার দিতে হবে এটা। এই যে আবার চলে আসছে, আমি দেখা এটা কেন হয়। সেটিংস এ যে রেস্ট্রিকশন আমি বারবার উঠাই, আবার উঠাই সব উঠাই দিলাম। এটা থাকে ইমেল অ্যাড্রেসে থাকে, ইমেল অ্যাড্রেস করলে এটা থাকে। এখন দেখেন তো। জি স্যার। করতে পারছেন, অ্যাক্সেস করতে পারছেন? জি স্যার। অ্যাক্সেস করতে পারছেন? জি স্যার পাচ্ছি। আচ্ছা, তাহলে আমি এখানে যাই, আমার কিছু ডিসকাশনের ক্ষেত্রে এখানে যাই। আর কিছু কোশ্চেন, আরো কোশ্চেন আছে কিছু অ্যাসাইনমেন্ট নিয়ে? স্যার এই যে গুগল ফর্মে কি মানে সবাই এটাতে সাবমিট করবে নাকি একজন করলেই হবে? এটা আমি কয়বার অ্যানসার দিলাম? আমি এটা মানে থার্ড টাইম অ্যানসার করতেছি। এখন কি বলেন? একজন দেবা, একজন একটা ফাইল দেবা। গ্রুপের মধ্যে আপনাদের গ্রুপ থেকে যে কোনো একজন সাবমিট করবে, আমি আবার বললাম একজন। আর বাকিদের ক্ষেত্রে আপনারা টার্নিং করে রাখতে পারেন, তাহলে আপনার নোটিফিকেশন দেখা যাবে না। টার্নিং করে রেখে দিবেন, ঠিক আছে? গ্রুপ যদি হয় 10টা গ্রুপ থাকলে আমার কাছে 10 জন শুধু সাবমিট করবেন, 10 জন। ক্লিয়ার? আমরা এই ক্যাটেগরিতে যাই। সোনিয়া টালটন যে কিনা সোডা সেলফ সিলিং সোডা ক্যান তৈরি করতে যাচ্ছে। ওকে, তার প্রথম চিন্তাটা কি, ওই যে ইয়ার মতো, ওই যে ফোর্ড ফোকাস আর হিরো হন্ডার মতো, এখানে তার ক্রাইটেরিয়া গুলো হচ্ছে এরকম। এটার ক্ষেত্রে ক্রাইটেরিয়া কি ছিল? মাইলেজ ছিল, তারপর হচ্ছে রিটেল প্রাইস ছিল কার, ফোর্ড ফোকাস আর হিরো হন্ডার। তারপরে ছিল হচ্ছে ইনস্টলমেন্ট, মান্থলি ইনস্টলমেন্ট, লিজ পেমেন্ট, এগুলো ছিল। তো এইগুলোর ক্ষেত্রে সোডার ক্ষেত্রে তার ক্রাইটেরিয়া গুলো কি? প্রথমটা হচ্ছে গেট দ্য সোডা অ্যাজ ফুল অ্যাজ পসিবল ইন দ্য শর্টেস্ট পসিবল টাইম। তারপর হচ্ছে কিপ দ্য কন্টেনার ডিজাইন সিম্পল। ওকে, তার মানে কি তার সোডার ক্যানটা সিম্পল রাখতে হবে। এরকম আহামরি ক্যানের ডিজাইন রাখা যাবে না যেটা হচ্ছে কি হয়ে যাবে, যে গতানুগতিক যে ক্যান গুলো আছে ওটা থেকে ডিফারেন্ট হয়ে যাবে, এরকম করা যাবে না। ওকে,
ক্যানের ডিজাইন নিশ্চয়ই আমি ক্যানটাকে এরকম করে রাখবো না, সেটা গ্লাসের মতো থাকবে। ডিজাইনটাকে আমাকে সিম্পলি রাখবো। ওকে, আমি সেলফ চিলিং যে সোডা ক্যান, এটা ক্যান ডেফিনেটলি অন্যান্য ধরেন হচ্ছে আমি এরকম ক্যান রাখবো না যেটা তার তেল রাখার মতো যে কন্টেনার গুলো আছে ওরকম রাখবো না। আমি ডিজাইন ওরকম রাখবো। আমার কথা বুঝতে পারতেছেন কি বলার চেষ্টা করতেছি? জি স্যার। ওই যে তেল বিক্রি করে না, অকটেন ডিজেলের ওই ওরকম যে কন্টেনার গুলো আছে না, আমি ওরকম রাখবো না। অন্যান্য এই সোডা ক্যানের যে দেখতে যেরকম বা অন্যান্য যে এরকম সফট ড্রিঙ্কস এর যে ক্যান গুলো দেখতে ওরকমই আমি রাখবো, সিম্পল রাখবো। দেখতে যাতে মনে না হয় না যে এটাতে ভিতরে তেল আছে, এরকম যাতে ক্যান ডিজাইন এরকম যাতে না হয়। ওকে, সো কিপ দ্য কন্টেনার ডিজাইন সিম্পল। তারপর কি লাগবে 3 নাম্বার, কিপ দ্য সাইজ এন্ড ওয়েট of the newly designed container similar to that of the traditional soda can. Okay, অন্যান্য যে সোডা ক্যান, অন্যান্য কোম্পানির যে সোডা ক্যান গুলো আছে ওটার মতো করেই দেখতে হবে। ওকে, এটা কি হবে, এটা এই সোডা ক্যানটা সিম্পল রাখলে আমার সুবিধাটা কি হবে বলেন তো? সুবিধাটা হবে এরকম, কাস্টমাররা খুব সহজেই বুঝতে পারবে দিস ইজ দা মানে সফট ড্রিঙ্কস বা সোডা ক্যান as it is, দেখতে এরকম মনে হবে এটা ভিতরে তেল আছে। আরেকটা জিনিস হবে সেটা হচ্ছে কি, আমি এই ক্যানটা তৈরি করতে যে মেশিনটা ইউজ করব সেই মেশিনটা অলরেডি মার্কেটে অ্যাভেলেবল। কারণ আমি যদি আহামরি একটা ডিজাইন তৈরি করি তার মানে কি ওই ডিজাইনটা তৈরি করতে যে মেশিন লাগবে সেই মেশিনটা আবার নতুন করে তৈরি করতে হবে। আমার কথা বুঝতে পারছেন? অর্থাৎ আমার ক্যানের ডিজাইন যদি এরকম হয় তাহলে এরকম হয়ে যায়, মানে আমার একটা উল্টাপাল্টা আমি ডিজাইন দিয়ে রাখলাম। কিন্তু আমার সিম্পল যদি হয়ে যায় তার মানে কি এটা তৈরি করতে যে মেশিনটা আছে এটা অলরেডি মার্কেটে অ্যাভেলেবল। কিন্তু এটা যদি আমি দিতে চাই অ্যাজ লাইক তেলের ডিব্বার মতো, হ্যাঁ, তার মানে কি এটা তৈরি করতে যে মেশিনটা আছে সেটা কিন্তু মার্কেটে অ্যাভেলেবল না, যাকে আমি দিব তৈরি করতে। এটাও কিন্তু তখন আমাকে একটা ঝামেলা সৃষ্টি হবে। এই জন্য এই কথাটা বলা আছে, দিস ফ্যাক্টর উড অ্যালাউ বেভারেজ কোম্পানি যারা তৈরি করবে ক্যানটা to use existing vending machines and storage equipment, এবং ওটা স্টোর করতে আমার সুবিধা হবে ক্যানটা, এবং তৈরি করতেও সুবিধা হবে। ক্লিয়ার? তারপর কি করতে হবে, কিপ দ্য প্রোডাকশন কস্ট লো। আমি যে ক্যানটা তৈরি করব যে ডিজাইনে এটা প্রোডাকশন কস্টটা কম হতে হবে। তারপর একটা কি লাস্ট, মেক দ্য প্রোডাক্ট এনভায়রনমেন্টালি সেফ। প্রোডাক্টটা আমি কি করবো, আমি প্লাস্টিকে তৈরি করবো। কেন আমি ক্যানে তৈরি করলাম? কারণ হচ্ছে এটা হচ্ছে এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি, এটা পরিবেশের কোনো ক্ষতি করবো না এরকম কোনো আমি ম্যাটেরিয়ালস রাখবো। স্যার এটার আউটপুটটা কি? মানে আমি একটা ডিজাইন চিন্তা করতেছি, একটা ইঞ্জিনিয়ারিং সে যখন ডিজাইন চুজ করবে কোন কোন ক্রাইটেরিয়া আমি চিন্তা করতে, এই ক্ষেত্রে ডিজাইনটা আমরা করতেছি হচ্ছে একটা সেলফ চিলিং সোডা ক্যান। ডিজাইন কেমন হবে সেটা আমরা কোন কোন ক্রাইটেরিয়ার উপর বেসিস করে চিন্তা করতেছি সেটা আমরা দেখতেছি। ফাইনালি আমরা আসবো সেই জায়গায়, সময় আছে? সময় তো নাই। নেক্সট ক্লাসে আমরা দেখবো যে সোনিয়া কার্লটনের যে সেলফ চিলিং সোডা ক্যানটা দেখতে এরকম। আর সেই জায়গায় নেক্সট ক্লাসে আমরা বাকিটুকু দেখাবো। হ্যাঁ, নেক্সট ক্লাস বলতে নেক্সট মানডে। ক্লিয়ার? জি স্যার, ইনশাআল্লাহ। স্যার তাহলে আজকে কি বললাম একজন বলেন তো, বলতে বলতে আমি বলতে থাকি। উষা আক্তার আছেন এখানে? উষা? জি স্যার। ভেরি গুড। বলেন তো কি কি পড়ছি আমি বের করি, বলতে থাকেন। যতটুকু মনে আছে ততটুকুই বলেন।
লজ্জা পাওয়ার কিছু নাই, এখানে আপনাদের সবাই পরিচিত ক্লাসমেট। বলেন বলতে পারবেন না? না স্যার। কে বলতে পারবেন? উষা বলেন তো, কে বলতে পারবে আপনাদের মধ্যে থেকে? বলেন উষা, কে বলতে পারবে? আপনি কাউকে রেফার করে দেন। আপনাকে রেফার করতে বলছি কাউকে, কে হবে? কার কথা বলবো? এতগুলো মানুষ আছে, বলেন সবাই চলে যাচ্ছে। সাজেদা সুলতানা বুঝতে পারছেন? সাজেদা শুনতে পাচ্ছেন? জি স্যার। বলেন, উষাকে একটু হেল্প করেন, উষাকে একটু বলে দেন কি কি করণ। স্যার কি বলবো এটাই বুঝি না। মানে আজকে খুব বেশি কিছু পড়ায় নাই, ওখান থেকে কি পড়ানো হয়েছে একটু মনে আছে কিনা, কি পড়ানো হয়েছে? স্যার আমি বলি স্যার, ওনাকে একটু বলতে দেন দেখি পারে কিনা। আপনি বলে দেন। আমার সময় চলে যাচ্ছে। স্যার একটা জিনিসের স্যার ইভলিউশনের গোল এন্ড অবজেক্টিভ পড়াইছেন, তারপর স্যার আরেকটা ছিল পরে হচ্ছে কম্পেয়ার করা যেটা। তারপরে বলেন। স্যার পরে হচ্ছে স্টেপ বাই স্টেপ গুলো দেখাইছিলেন। তারপরে স্যার পরেরটা তো মনে নাই। আচ্ছা কে বলতে পারবে? বলেন, এখন ওপেন। এই জন্য বলতে চাইছিলেন সারণ না? স্যার আমি স্যার শাকিল হ্যাঁ। আমরা স্যার প্রথমে পড়েছি স্যার ইঞ্জিনিয়ারিং ইকোনমিক্স এর ডিসিশন স্যার। আর এরপরে স্যার আমরা দেখছি স্যার কিভাবে মানে হাউ টু মেক টিপিক্যাল মানে পার্সোনাল ডিসিশন। হ্যাঁ, এরপর এখান থেকে আমরা দেখলাম দুইটা, যেটা হলো এস্টাবলিশিং দ্য গোল অফ অবজেক্টিভ আর হচ্ছে ইভলিউশন অফ ফিজিবল অল্টারনেটিভস। তারপরে বলে যান এগুলা আর কিছু বলা দরকার, তারপরে যান হেডিং বলে যান। রিডিং স্যার। আচ্ছা, তারপর আমরা মানে অপরচুনিটিস পড়ছি, তারপর হচ্ছে মেকিং ডিসিশন পড়ছি, প্রসেসটা পড়ছি, এরপরে স্যার ইঞ্জিনিয়ারিং প্রবলেম কিছু এটা দেখছি স্যার, এবং স্যার আইডিয়াগুলো নিছিলাম এখান থেকে মাদার অফ ইনফ্লুয়েন্স। মোট কথা এখানে দেখছি একটা টিপিক্যাল কনজিউমার সে কিভাবে সিদ্ধান্ত নেয়, ফোর্ট ফোকাস আর ইনোভেটর দিয়ে एग्जांपल হিসেবে দেখেছিলাম। তারপরে দেখলাম হচ্ছে যে একটা ইঞ্জিনিয়ারিং ডিজাইন প্রবলেমের ক্ষেত্রে কোন কোন জিনিস আমাকে প্রথমে চিন্তা করে নিতে হয়, ডিজাইনটা কিভাবে ক্রিয়েট করতে হয়, ইঞ্জিনিয়ার কিভাবে ডিজাইন করে। জি স্যার। হাউ ডু টিপিক্যাল কনজিউমার মেক ডিসিশন, মানে ইকোনমিক ডিসিশন স্যার। এটা হচ্ছে একটা ইঞ্জিনিয়ারিং ডিজাইনের ক্ষেত্রে একটা ইঞ্জিনিয়ার সে কোন কোন জিনিস চিন্তা করে। জি স্যার। রোল কল করছি আমি। হ্যাঁ, শান্তা আক্তার জেমি। ইয়েস স্যার। আচ্ছা একটা জিনিস, আপনাদের যদি এক্সট্রা ক্লাস নিতে হয়, হ্যাঁ সেটা কিবারে নিলে সুবিধা হয় আপনাদের? কোন সময়টাতে বলে দেন, তাড়াতাড়ি বলেন। সন্ধ্যার সময়? থার্সডে। সন্ধ্যার সময় নিলে সুবিধা, প্রবলেম হয় সন্ধ্যার সময় যদি নেই? সন্ধ্যায় কোন দিনে? রমজান মাসের সন্ধ্যায়। স্যার ফ্রাইডে নিলে ভালো হয় স্যার, থার্সডে সন্ধ্যার দিকে ক্লাস থাকে। ভাইয়া রমজান মাসের সন্ধ্যা হলে তো প্যারা হয়ে যাবে। তাহলে কি আগে নিব? আর সকালের দিকে সকালে নেওয়া যায় না? ফ্রাইডে নিলে সমস্যা নেই। আমি যদি মঙ্গলবার অথবা বৃহস্পতিবার সকালে নেই, সমস্যা আছে? আর মঙ্গলবার তো আমাদের ল্যাব আছে। না মঙ্গলবার তো আমাদের ল্যাব ক্লাস আছে। বৃহস্পতিবার দিন সকালে সমস্যা আছে? না স্যার। না স্যার। ঠিক আছে আমি বলে দিব। হ্যাঁ আমি বলে দিব যেদিন নেব, অন্তত ক্লাসে বলে দিব, ওই জুমে বলবো না, ক্লাসে বলবো। হ্যাঁ যেই দিন সোমবার আমি ক্লাস এই বৃহস্পতিবার দিন ক্লাস নেব, নেক্সট বৃহস্পতিবার এরকম ক্লাসে বলবো। আমি ওই মেসেঞ্জারে বা গুগল ক্লাসে বলবো না। হ্যাঁ
তারপর হচ্ছে দায়ানুদ্দিন মজুমদার, স্যার ওর নেটওয়ার্কের কারণে ডিসকানেক্ট হয়ে গেছে। শিলা আক্তার হাফসা, ইয়েস স্যার। আতিয়া শারমিন দোয়া শিফা, আমিনুর রহমান, Yes, sir. তাসনিম জান্নাত, তাহসিন, Yes, yes, sir. ফয়েজ ইবনে শাহিদ, Present, sir. ফয়েজ ইবনে শাহিদ দিলাম। তারপর হচ্ছে লোকমান হোসেন, লোকমান নাই, আওনাফ মুত্তাকি সাব্বির, রাফাতুল ইসলাম, Yes, sir. আক্তার, Yes, sir. সমরেশ চন্দ্র কর্মকার, Yes, sir. সাজাদুর রহমান, Yes, sir. তানজিম ইরফান চৌধুরী, Yes, sir. রাধা রাফিন, Yes, sir. সুমন শিকদার, Yes, sir. এসএম সাইফুল আপন, আফরিন সুফিয়ান, Yes, sir. কাউসার আহমেদ সজল, Yes, sir. মেহেদী হাসান সাজ্জাদ, Yes, sir. জান্নাতুন নেশা, Yes, sir. সুব্রত বিশ্বাস, আব্দুল আল মাহমুদ। যাদের হয়ে গেছে তাদের ক্লাস থাকলে চলে যেতে পারে। হ্যাঁ, আরমান খান, আকিল আহমেদ, Yes, sir. জাহিদুল হাসান, Yes, sir. সিরাজুল ইসলাম, কাউসার আহমেদ, Yes, sir. শেখ আবু জুবায়ের, স্যার ও ছিল রিপিসিবি চলে গেছে। মিনা সাবেদিন সোহান, Yes, sir. বাদন পারভেজ, আইমুজ্জামান পার্থ, স্যার বাদন পারভেজ ডাকলেন না তো। পারভেজ ডাকছি তো। স্যার আসি বাদন পারভেজ। আইমুজ্জামান পার্থ, Yes, sir. আসিফি আলম, Present, sir. নাইম, সাইমুল হোসেন, আব্দুল্লাহ অন্তর, Sir, ও ছিল। Yes, sir. Sir. Sir, সালাম আলাইকুম স্যার। সাইমুল হোসেন অন্তর আছে? জি স্যার, ও ছিল, ওর কারেন্ট চলে গেছে, ও আমাকে বলে। আচ্ছা, আবু সালাত লিমন, Yes, sir. মেহেদী হাসান, Yes, sir. জাহুল ইসলাম, Yes, sir. রিয়াদ হোসেন, Yes, sir. মামুন হোসেন, Yes, sir. নাইমুর রহমান, নাজমুল হাসান, Yes, sir. সাজেদা সুলতানা, Yes, sir. সাবাব মুর্শেদ, Present, sir. সোনা মিমি, Yes, sir. নাজলিফা খান, Present, sir. আরাফাত হোসেন, ইসমাইল হোসেন, মোহাম্মদ মহিউদ্দিন। Present, sir. আচ্ছা, আরেকটা জিনিস চলে গেছে মনে হয়। আপনাদের মধ্যে কি ইমপ্রুভমেন্ট বা মেকআপ দিবেন? যে ইকোনমিক্স বলা হচ্ছিল আগে। হ্যাঁ, একটু কেউ যদি থাকে আপনাদের ক্লাসমেট যারা এখন নাই, আপাতত ক্লাস থেকে চলে গেছে, কেউ যদি দিতে চায়, ওকে, ওই যে আপনাদের একটা ফর্ম দেওয়া হয়েছে না আপনাদের অলরেডি? হ্যাঁ, গুগল ফর্মের লিংক দেওয়া আছে না আপনাদের? জি স্যার, ডিপার্টমেন্ট থেকে দেওয়া হয়েছে। দেওয়া আছে না? ওই যে ওইখানে ফিল আপ করে দিবেন, ঠিক আছে? এবং আমার সাথে নেক্সট ক্লাসে অবশ্যই যোগাযোগ করবেন, ঠিক আছে? ছিল আমার কেউ যদি ইমপ্রুভমেন্ট অথবা মেকআপ দিতে চায়, ওকে, সে যাতে ওইখানে ফর্ম ফিল আপ করে আমার সাথে অবশ্যই নেক্সট ক্লাসে যোগাযোগ করবে, অবশ্যই।
এটা একটু ইনফরমেশনটা একটু সার্কুলেট করে দিয়ে। হ্যাঁ স্যার আমাকে কি শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি ভাই। স্যার আমি 5 তারিখে সম্ভবত স্যার সাইমন একটু দাঁড়াও, আমি একটু বলি। সাইমনকে দিয়ে দিছি স্যার 5 তারিখে আমি পুরোটা ক্লাস জুড়ে ছিলাম, শুধু অ্যাটেন্ডেন্স দেওয়ার টাইমে আমার নেটটা চলে যায়, আমি আর কানেক্ট হতে পারিনি স্যার, একদম অ্যাটেন্ডেন্সের টাইম। কোনটা? পরের দিন স্যার 5 তারিখে সম্ভবত এটা ছিল। 5 তারিখে মনে করেন নেক্সট ক্লাস আছে আমার। ওকে স্যার। বাট এই আমি যে কথাটা কিছুক্ষণ আগে বললাম এটা একটু সবাই সার্কুলেট করে দিন। তারপর হচ্ছে সুজন শেখ। ইয়েস স্যার। তারপর হচ্ছে শিমু চন্দ্র দাস। সাব্বির আহমেদ। লাস্ট নাম হচ্ছে নাজমুল হাসান রিফাত। রিফাত আছেন? ওকে, আল্লাহ হাফেজ। বাট এইটা মেকআপ এবং ইমপ্রুভমেন্টের কথাটা একটু সবাইকে সার্কুলেট করে দিন। এখানে ফর্ম ফিল আপ করে আমার সাথে অবশ্যই যোগাযোগ করবেন। স্যার বাদন পারভেজ দিয়েছেন স্যার? বাদন পারভেজ, হ্যাঁ এটা একটা কথা। ঠিক আছে বাদন? জি স্যার। দিয়েছি। ওকে স্যার। 1 লাস্ট না? ওকে স্যার, হ্যাঁ জি স্যার।